আসসালামু আলাইকুম। গ্রাউন্ড সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্মত মিলি। জুলাই আগস্ট গণহত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আর সন্তোষ জানিয়ে জামায়াত ইসলামী বলছে আন্তর্জাতিক আইন মেনে হয়েছে বিচার। এনসিপি চায় রায় কার্যকর। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। Accused Prime Minister Sheikh Hasina committed crimes against humanity. জুলাই বিপ্লবের 15 মাসের মাথায় মানবতা বিরোধী অপরাধের প্রথম রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। We have decided to award a single sentence of death. রায় ঘোষণার পরপরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগদান শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। যথেষ্ট কম। ফ্যাসিস্ট, স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। এদিকে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ জামায়াত ইসলামী। আজকের রায়ের মধ্য দিয়ে একটা স্বচ্ছ জাজমেন্ট এই জাতি পেয়েছে। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে। রায়কে স্বাগত জানিয়ে এনসিপি শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করার দাবি জানায়। শেখ হাসিনার এই রায়কে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। এছাড়া প্রতিক্রিয়া জানিয়েছে গণ অধিকার পরিষদ এবং খেলাফত মজলিসও। ফ্যাসিবাদ নির্মূল করার ক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগ, তার প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ অন্যান্য ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও আমরা একটা দৃষ্টান্তমূলক এবং জন আকাঙ্ক্ষার রায় আমরা পাবো বলে আমরা প্রত্যাশা করছি। এই বিচারের মধ্য দিয়ে প্রমাণ হলো জুলুম, অত্যাচার এবং মানুষের অধিকার হরণ করে নিস্তার পাওয়া যায় না। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির আনন্দ মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতরাত 11টার দিকে এ ঘটনায় আব্দুল হামিদের বাড়ির দরজা, জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। তবে ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মিঠামইন থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি এবং কেউ আটক হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আগামী জাতীয় নির্বাচন বাজারে নিত্যপণ্যের দাম আরেক দফা বাড়িয়ে দিবে এমন আশঙ্কা বিশ্লেষকদের। তারা বলছেন, নির্বাচন ঘিরে অবৈধ টাকার সরবরাহ বাড়তে পারে। এতে বাজারে পণ্যের চাহিদা বাড়ার সঙ্গে বেড়ে যেতে পারে মূল্যস্ফীতি, যা নাগরিক ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। আর এই উৎসবে বেশিরভাগ সময় জনগণ তার নিজের টাকা খরচ করে অংশ নেন না, বরং প্রার্থীরাই যোগান দেন ব্যাপক পরিমাণ অর্থ। প্রার্থীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ ওঠে হরহামেশাই। অর্থনীতিবিদরা বলছেন, নির্বাচনে প্রার্থীদের খরচ করা অর্থের বড় অংশই অবৈধ পথে আয় বা কালো টাকা। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতিতে কালো টাকার প্রবাহ বাড়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং বিভিন্ন রকমের গবেষণায় দেখা গেছে যে এই সময়টাতে গ্রামে গঞ্জে অর্থের সরবরাহ ঘটে এবং এটাকে যারা প্রার্থী রয়েছেন বা যারা প্রার্থীদের সমর্থক রাজনৈতিক দলসমূহ তারা এটাকে বিনিয়োগ মনে করেন। স্থানীয় পর্যায়ে যে এই কালো টাকার সরবরাহ হয়, তো তখন কিন্তু স্থানীয় অর্থনীতির যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটা বিঘ্নিত হয়। এই কালো টাকা বাজারে হঠাৎ বাড়তি অর্থের যোগান সৃষ্টি করে। এতে বেড়ে যায় মূল্যস্ফীতি, তৈরি হয় আয় বৈষম্য। জনসংযোগের সময়টাতে আসলে এখানকার হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে যে পরিবহন খরচ, যে খাদ্য খরচ,
সমস্ত রকমের খরচ কিন্তু ইতিমধ্যে বেড়ে যাওয়া শুরু হয়েছে। এই কারণেই দেখা যাচ্ছে যে স্থানীয় পর্যায়ে বিশেষ করে গ্রাম পর্যায়ে মূল্যস্ফীতির উপর একটা বড় চাপ তৈরি হয়েছে। ব্ল্যাক মানি যখন সার্কুলেশন হতে শুরু করে, ঘুষ এবং দুর্নীতির মাধ্যম দিয়ে যে টাকাগুলো সার্কুলেট হওয়া শুরু করে এবং তখন সেই টাকাটা যখন বাজারে চলে আসে তখন কিন্তু সাধারণ ক্রেতারা ওই বাজারে আর টিকে থাকতে পারে না, কারণ সাধারণ ক্রেতাদের যে আপনার পার্চেসিং পাওয়ার, সেই পার্চেসিং পাওয়ারটা তখন কমে যায়। বিশ্লেষকরা বলছেন নির্বাচনে অবৈধ টাকার বিস্তার রোধে নির্বাচন কমিশনের শক্ত নির্দেশনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। প্রতিটা পাড়ায় পাড়ায় যে ক্যাম্প তৈরি করে, সে প্রতি ক্যাম্পে যে খাওয়া দাওয়া হাত খরচের যে টাকাটা খরচ হয়, এটা তো এটার ভিত্তিতে অনুমান করা যায় যে কত কোটি টাকা একজন ক্যান্ডিডেট খরচ করে। অবৈধ কর্মকাণ্ডে রেস্ট্রিকশন আনা যায়, তাহলে নিশ্চয়ই গণতান্ত্রিক প্রক্রিয়াটা স্বাভাবিক হবে। ইলেকশন যে ডিসিপ্লিন, সেই ইলেকশন ডিসিপ্লিনের ভিতরে একটা প্রভিশন থাকা উচিত, যে নির্বাচন কস্ট একটা মিনিমাইজেশন থাকা উচিত। এদিকে গত ৩ নভেম্বর আইন মন্ত্রণালয়ের এক অধ্যাদেশে জানানো হয় নির্বাচনে প্রার্থীরা ভোটার প্রতি ব্যয় করতে পারবেন সর্বোচ্চ 10 টাকা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। খেলার খবর, ফুটবল। ভারতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন দলের অবস্থা আগের তুলনায় অনেক ভালো। ভারতীয়রা কঠিন প্রতিপক্ষ হলেও এই ম্যাচ জয়ে আশাবাদী তার দল। অন্যদিকে শুধু হামজা চৌধুরী নয়, পুরো বাংলাদেশ দল নিয়ে পরিকল্পনা করেছেন ভারতের কোচ খালিদ জামিল। আজ রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। রিপোর্ট কুশলী আসিরের। শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু করেছিল বাংলাদেশ। সি গ্রুপ থেকে দুই দলই ছিটকে গেলেও মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া বাংলাদেশ ভারত। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তর্কযুদ্ধে মেতেছে দুই দলের সমর্থকরা, যার উত্তাপটা ভালোই বুঝতে পারছেন কোচ ও খেলোয়াড়রা। এক যুগের ক্যারিয়ারে ভারতের বিপক্ষে খেললেও জয় নেই জামালের। এই ম্যাচে জয় পেতে মুখিয়ে আছেন এই মিডফিল্ডার। ইন্ডিয়ার সাথে একটা স্পেশাল রিলেশনশিপ, হেট অ্যান্ড লাভ। আমি অনেকবার ইন্ডিয়ার সাথে খেলছি, কিন্তু অনেকবার যখন খেলছি ড্র হয়েছে। সো এখনও জয় না, আমি একটা জয় চাই। হামজা চৌধুরীর পর সমিত সোমের মতো বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার যোগ দেয়ায় বদলে গেছে বাংলাদেশের খেলা। তাই ঘরের মাঠে বাংলাদেশকে হালকা করে নেয়ার সুযোগ নেই বলছেন ভারতীয় কোচ। আমরা শুধু একজন খেলোয়াড়কে বিবেচনায় নিচ্ছি না, বাংলাদেশ দলে অনেক ভালো খেলোয়াড় আছে। আশা করি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হবে। র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ১৩৬, বাংলাদেশ রয়েছে ১৮৩তম স্থানে। ৪৭ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে সবশেষ ২০০৩ সালে জিতেছিল বাংলাদেশ। ২২ বছর আগে জাতীয় স্টেডিয়ামের এই মাঠে ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে এগিয়ে যান আমিনুল আলফাজরা। দীর্ঘ ২ যুগের অবসান ঘটাতে চান জামাল হামজারা। কুশলী আসির, এনটিভি নিউজ, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।